সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাহিত্যগ্রাম ইউটিউবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজহার জাইন। আজকে আলোচনার বিষয় তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ কবিতা আছে। কবিতাটির নাম সোনার তরী। এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটি একটি রূপক কবিতা। এই কবিতাটির মূল আলোচনা করার আগে কবিতার মূল ভাব সম্পর্কে জানতে হবে। কবি মৃত্যুর পূর্বে খুবই চিন্তিত যে তিনি মৃত্যুবরণ করার পর তার সাহিত্যকর্মগুলো সংরক্ষণ থাকবে কিনা। এই কবিতায় কবি নিজেকে একজন কৃষকের সাথে তুলনা করেছে। অর্থাৎ এই কবিতার মধ্যে একজন কৃষক একটি ছোট্ট ধান ক্ষেতের মধ্যে বসে আছে। তিনি যে পরিবেশটির মধ্যে বসে আছেন সেই ক্ষেতের চারিপাশে নদীর স্রোত। এমন অবস্থায় তিনি ধান কাটলেন। ধান কাটার পর আকাশে মেঘ গর্জন করতেছে। এমন অবস্থায় কৃষক খুবই ভয় পাচ্ছেন এবং কোনো ধরনের ভরসা পাচ্ছেন না। এমন অবস্থায় একজন মাঝি তার নৌকা নিয়ে যে স্থানে কৃষক বসে আছেন সেই স্থান দিক দিয়ে চলে যাচ্ছেন। কৃষক তাকে ডাক দিয়ে বললেন, আমার ধানগুলো তোমার নৌকার উপর তুলে নাও। সে মাঝি তার নৌকার উপর কৃষকের ধানগুলো তুলে নিলেন। অর্থাৎ এখানে কৃষক বলতে কবিকে বুঝিয়েছেন, ধান ক্ষেত বলতে পৃথিবীকে বুঝিয়েছেন, মাঝি বলতে মহাকালকে বুঝিয়েছেন, সোনার নৌকা অর্থাৎ ধান বলতে সোনার ধান বলতে এখানে কবির সাহিত্যকর্ম তার সৃষ্টিকে বুঝিয়েছেন। তাহলে আমরা কবিতা শুরু করি। গগনে গরজে মেঘ ঘন বর্ষা। অর্থাৎ তীব্র বর্ষাকালে আকাশে মেঘ গর্জন করে। গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ। গগন শব্দের অর্থ কি? আকাশ। তোমরা শব্দগুলো নোট করে রাখো। গরজে শব্দের অর্থ গর্জন করে, অর্থাৎ আওয়াজ করে। তীব্র বর্ষাকালে আকাশে মেঘ গর্জন করে। কুলে একা বসে আছি নাহি ভরসা। এমন অবস্থায় কৃষক কোনো ধরনের ভরসা পাচ্ছে না, কেননা আকাশে তখন মেঘ গর্জন করতেছে। রাশি রাশি ভাড়া ভাড়া। রাশি রাশি মানে প্রচুর। রাশি রাশি শব্দের অর্থ প্রচুর। রাশি রাশি শব্দের অর্থ কি? প্রচুর। ভাড়া ভাড়া শব্দের অর্থ ধানের আটি। ভাড়া ভাড়া শব্দের অর্থ কি? ধানের আটিকে বুঝায়। ধানের আটিকে বুঝিয়েছেন। অর্থাৎ একজন কৃষক ধান কেটে স্তূপ করে রেখেছেন। এমন অবস্থায় আকাশে মেঘ গর্জন করতেছে। ধান কাটা হলো সারা। অর্থাৎ সারা শব্দের অর্থ শেষ। সারা শব্দের অর্থ শেষ। অর্থাৎ একজন কৃষক ধান কেটে স্তূপ করে রাখলেন। এমন অবস্থায় আকাশে মেঘ গর্জন করতেছে। এমন অবস্থায় কৃষক কোনো ধরনের ভরসা পাচ্ছে না, অর্থাৎ নাহি ভরসা, অর্থাৎ কোনো ধরনের ভরসা পাচ্ছে না। ভরা নদী খুঁড়ো দ্বারা খরো পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরসা। তিনি যে ধানগুলো কাটলেন, একদিকে যেমন বৃষ্টি নামতেছেন, অন্যদিকে ধানের চারপাশে নদীর পানিগুলো খুঁড়ের মতো ধারালো। খরপরশা অর্থাৎ ভয়ঙ্কর স্রোত। নদীর চারিপাশে ভয়ঙ্কর স্রোত। কাটিতে ধান এলো বর্ষা। অর্থাৎ ধান কাটতে কাটতে চারিদিকে কি বর্ষাকাল নেমে আসলো, অর্থাৎ বৃষ্টি নেমে আসলো। এই লাইনগুলোর ব্যাখ্যা হচ্ছে,
কবি রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীতে অনেক কিছু লিখে গেছেন। এখন তিনি জীবনের শেষ প্রান্তে, মৃত্যুর পথযাত্রী। তিনি এমন অবস্থা অনুভব করলেন, তার মৃত্যুর পর কি তার সাহিত্যকর্মগুলো সংরক্ষণ থাকবে কিনা, নাকি সময়ের স্রোতে তার সাহিত্যকর্মগুলো বিলীন হয়ে যাবে, এই নিয়ে তিনি খুবই চিন্তা করতেছেন। অর্থাৎ এখানে কৃষক বলতে কবিকে বুঝিয়েছে, ধান বলতে কৃষকের সাহিত্যকর্মকে বুঝিয়েছে। একখানি ছোট ক্ষেত আমি একলা। এখানে ছোট ক্ষেত বলতে এখানে পৃথিবীকে বুঝিয়েছেন। যে কৃষক যে ক্ষেতের মধ্যে বসে আছেন, যে ছোট্ট ক্ষেতের মধ্যে বসে আছেন, কৃষক সেখানে একা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। বাঁকা জল বলতে খারাপ পরিবেশ, বাঁকা জল বলতে খারাপ পরিবেশ বা প্রতিকূল পরিবেশ, অর্থাৎ কৃষকের অনুকূলে না। অর্থাৎ কৃষক একদিকে একা বসে আছেন, চারিদিকে খারাপ পরিবেশ তৈরি হলো, এমন অবস্থায় একজন কৃষক ভরসা পাবে না, এটা তো স্বাভাবিক বিষয়। কৃষক যে ক্ষেতের মধ্যে বসে আছেন, সে ক্ষেত থেকে একটি জিনিস দেখলেন, পরপারে দেখি আঁকা তরুছায়া মৌসুম আঁকা, গ্রামখানি মেঘে ডাকা প্রভাতবালা। অর্থাৎ তিনি যে ছোট্ট ক্ষেতের মধ্যে বসে আছেন, সেই ছোট্ট ক্ষেত থেকে একটি গ্রাম দেখলেন, যে গ্রামখানি মসি শব্দের অর্থ খালো, মসি শব্দের অর্থ খালো। যে স্থানে তিনি বসে আছেন, সেই স্থান থেকে একটি গ্রাম দেখলেন, গ্রামটি মেঘে ঢেকে আছেন এবং সেটি কালো বর্ণ আকারে ধারণ করেছেন। সেটা দেখতে মনে হচ্ছে একটা দৃশ্য। যে সময়ের কথা বললেন সেটা ছিল প্রভাতবেলা, অর্থাৎ ভোরবেলা বা সকালবেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একলা। অর্থাৎ এটি দ্বারা কবি তিনি বোঝানোর চেষ্টা করতেছেন, তিনি একটি ছোট্ট ক্ষেতের মধ্যে একা বসে আছেন। অর্থাৎ তখন তিনি কোনো ধরনের ভরসা পাচ্ছেন না, চারিদিকে আরও বাঁকা জলগুলো, অর্থাৎ খারাপ পরিবেশ তৈরি হলো। অর্থাৎ এটার দ্বারা তিনি বোঝানোর চেষ্টা করতেছেন, পৃথিবীতে মানুষ একা আসে, মানুষ পৃথিবীতে আসে, আবার মৃত্যুর পরে চলে যেতে হয়। সময়ের স্রোতে সব কিছু বিলীন হয়ে যায়। কবি এখানে সময়ের স্রোতে সব কিছু বিলীন হওয়ার সাথে সাথে কবি চিন্তা করতেছেন, আমার সাহিত্যকর্মগুলো কি থাকবে, নাকি আমার সাহিত্যকর্মগুলো কি চলে যাবে সময়ের কালস্রোতে। তিনি ভাবতেছেন মৃত্যুর পরে জীবনটা খুবই সুন্দর হবে, মেঘে ঢেকে রাখবে। তিনি নিজেকে তার চিন্তার জগতে তিনি নিজেকে একা বলে মনে হচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে গান গেয়ে তরি বেয়ে খেয়ে আসে পারে। তিনি যে স্থানে বসে আছেন, যে স্থানে তিনি কোনো ধরনের ভরসা পাচ্ছেন না, বৃষ্টি নেমে আসলো, ধানগুলো খাটলো, এমন অবস্থায় তিনি যে ক্ষেতের মধ্যে বসে আছেন, সেই ক্ষেতের দিক দিয়ে একজন গান গেয়ে চলে যাচ্ছেন। কিভাবে? নৌকা নিয়ে, তরি শব্দের অর্থ নৌকা নিয়ে গান গেয়ে চলে যাচ্ছেন। দেখে যেন মনে হয় চিনিও হারে। কৃষক তাকে দেখে চিনতে পারলেন। কাকে দেখে? ওই যে নৌকা নিয়ে চলে যাচ্ছেন যে মাঝিকে দেখে চিনতে পারলেন। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাই চাই। ওই মাঝি ভরা নৌকা নিয়ে চলে যাচ্ছেন, কোনো দিকে না থাকি। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, ঢেউগুলো নিরুপায় হয়ে চারিদিকে ভেঙে যাচ্ছে। অর্থাৎ এই লাইন ধারা বোঝানোর চেষ্টা করতেছেন, কবির কল্পনায় সে সোনার তরী ভরা অবস্থায় চলে যাচ্ছেন। কবি সে মাঝিকে দেখে চিনতে পারলেন। সে মাঝি শুধু বেয়ে চলতেছে, কোনো দিকে তাকাচ্ছে না, কোনো দিকে না তাকিয়ে চলে যাচ্ছে। নিরুপায় ঢেউগুলো শুধু স্মৃতি রেখে যাচ্ছে। কখনো সে মাঝি পিছনে তাকাচ্ছে না, শুধুই চলে যাচ্ছে। দেখে যেন মনে হয় চিনিও হারে। অর্থাৎ কৃষক ওই
মাঝিকে দেখে কৃষক চিনতে পারলেন। কৃষক ওই যে মাঝি তার ক্ষেতের দিক দিয়ে চলে যাচ্ছেন, ওই মাঝিকে দেখে কৃষক চিনতে পারলেন। ওগো তুমি কোথাও যাও কোন বিদেশে? কৃষক তাকে জিজ্ঞেস করলেন, ওগো তুমি কোথায় যাও? ওগো তুমি কোথায় যাচ্ছ? কোন বিদেশে যাচ্ছ? ভারেক ভিড়াও থরি খুলেতে এসে। তুমি কোন বিদেশে যাচ্ছ? হে মাঝি, তুমি কোন বিদেশে যাচ্ছ? ভারেক ভিড়াও, ভারেক শব্দ অর্থ একবার, ভারেক শব্দের অর্থ একবার, একবার। ভিড়াও শব্দের অর্থ, ভিড়াও শব্দের অর্থ হচ্ছে, ভিড়াও শব্দের অর্থ দাঁড় করাও, ভিড়াও শব্দের অর্থ দাঁড় করাও। আশা করি বুঝতে পেরেছ। ভিড়াও শব্দের অর্থ দাঁড় করাও তরি খুলেতে এসে। তোমার নৌকাটি আমার খুলে, আমি যেখানে বসে আছি আমার খুলে এসে তোমার নৌকাটি দাঁড় করাও। যে যেতে চাও, যারে খুশি তারে দাও। দাও মানে এখানে নাও। তুমি যেখানে খুশি সেখানে চলে যাও, যারে খুশি তারে নিয়ে যাও। শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক এসে। তুমি শুধু নিয়ে যাও ক্ষণিক, ক্ষণিক মানে অল্প সময়ের জন্য এসে আমার সোনার ধান খুলেতে এসে, অল্প সময়ের জন্য এসে আমার ধানগুলো তুমি তোমার নৌকার উপর তুলে নাও। তুমি কোন বিদেশে যাচ্ছ? একবার হলেও তোমার নৌকাটি আমার খুলে এসে দাঁড় করাও। তুমি যাকে খুশি তাকে নিয়ে যাও, যারে খুশি তারে নাও। শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক এসে, অল্প সময়ের জন্য, একটু সময়ের জন্য হলেও তুমি আমার কুলে এসে তোমার নৌকা দাঁড় করাও। আমার সোনার ধান কুলেতে এসে আমার সোনার ধানগুলো তুমি তোমার নৌকায় তুলে নাও। অর্থাৎ এটা দ্বারা কবি বোঝানোর চেষ্টা করতেছেন। কবি মাঝিকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাচ্ছ, কোন বিদেশে যাচ্ছ? একবার হলেও তোমার নৌকাটি আমার, আমি যে যেখানে আসছি সেখানে তুমি তোমার নৌকাটি একটু দাঁড় করাও। আমার সাহিত্যকর্মগুলো, এখানে ধান বলতে নিজের সাহিত্যকর্মকে বুঝিয়েছেন, তুমি আমার সাহিত্যকর্মগুলোকে নিয়ে যাও। অর্থাৎ কবি এখানে বোঝানোর চেষ্টা করতে সময়ের এই স্রোতে অন্যদের পাশাপাশি আমার শ্রেষ্ঠ কর্মগুলো যেন পৃথিবীতে বেঁচে থাকে, এই জন্য তিনি তার মাঝিকে বলতেছে, আমার ধানগুলো অর্থাৎ আমার সাহিত্যকর্মগুলো তোমার নৌকার উপর তুলে নাও। যত চাও তত লো তরণী পড়ে। তরণী মানে এখানে তরণী শব্দের অর্থ হচ্ছে নৌকা, তরি শব্দের অর্থ নৌকা, তরণী মানে হচ্ছে নৌকা। অনেকে ভুল করে এটা তরণী মানে তরুণী নারী মনে করবো, আসলে এটা নারী নয়। এ তরণী মানে হচ্ছে নৌকা, নৌকাকে বুঝিয়েছেন। যত চাও তত লো তরণী পড়ে। মাঝিকে বলতেছেন, তুমি যত খুশি তত নিয়ে নাও, যত চাও, তুমি যত ধান চাচ্ছ তত নাও তোমার নৌকার উপরে। তখন ধানগুলো তুলে দেওয়ার পর মাঝি বলল, আর আছে? কৃষক বলল, আর নাই, দিয়েছি বলে, সব কিছু আমি তুলে দিয়েছি, আর কোনো ধরনের ধান আমার কাছে নাই। এত কাল নদী কূলে, এত কাল ধরে নদীর কাছে যাহা লয়ে চিনু বলে, যেগুলো নিয়ে আমি ভুলে গেছি, সব কিছু ভুলে গেছি, সকলে দিলাম তুলে থরে ভিতরে। থরে ভিতরে শব্দের অর্থ হচ্ছে সাজিয়ে গুছিয়ে, থরের ভিতরে শব্দের অর্থ হচ্ছে সাজিয়ে বা গুছিয়ে, সাজিয়ে গুছিয়ে সব কিছু আমি তুলে দিলাম। থরের ভিতরে সাজিয়ে গুছিয়ে আমার তোমার নৌকার উপর সব কিছু আমি তুলে দিলাম। আমি এত বছর ধরে আমি যে ধানগুলো কাটলাম, সব এত কষ্ট করে আমি যে ধানগুলো কাটলাম সবগুলো তোমার নৌকার উপর থরের ভিতরে সাজিয়ে গুছিয়ে তুলে দিলাম। অর্থাৎ এটা দ্বারা কবি বোঝানোর চেষ্টা করতেছেন। কবি মাঝিকে বলেছেন, তোমার যত খুশি তত আমার ফসল বা আমার সাহিত্যকর্মগুলো তোমার নৌকার উপর তুলে নাও। এখন মাঝি তাকে জিজ্ঞেস করলো, তোমার ধান বা সাহিত্যকর্ম আর কি আছে? কৃষক বা কবি বলল, আর নাই, সব কিছু আমি সাজিয়ে গুছিয়ে তোমার নৌকার উপর তুলে দিলাম। আশা করি এতক্ষণ যা পড়েছি সবগুলো বুঝতে পেরেছ। অনেকে বলে লং টাইম ভিডিও নাকি ভালো লাগে না, তাই আমি 2টি পর্বে ভাগ করে পড়াবো।
দ্বিতীয় পর্বটি খুব শীঘ্রই আমি আপলোড করব। এতক্ষণ ধরে যা পড়েছি আশা করি বুঝতে পেরেছ। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।